কেস ডায়েরিতে আজ এমন একজন আমাদের মধ্যে অতিথি, আমরা যখন তার কাছে যেতাম, অর্থাৎ তিনি যখন কথা বলতেন, সাংবাদিকদের সঙ্গে মিট করতেন, সেই সময় তাকে গিয়ে হাজারো প্রশ্ন করলেও ইয়েস অর নো এই দুটো শব্দে তিনি উত্তর দিতেন। আজ তিনি অবসর নিয়েছেন। আইপিএস অফিসার পাণ্ডেন নীরজ নয়ন তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। চাকরি শুরু করলেন কোথায়? জীবনের প্রথম পোস্টিং? প্রথম পোস্টিং তো বলবো না, আমার ডিস্ট্রিক্ট ট্রেনিং হয়েছিল বালুরঘাটে। আচ্ছা। তখন পশ্চিম দিনাজপুর জেলা ছিল, অবিভক্ত। ওখানে আমার ডিস্ট্রিক্ট ট্রেনিং হলো। তারপরে আমার প্রথম পোস্টিং হলো এএসপি দার্জিলিং। আচ্ছা। তো ওখানে 5-6 মাস ছিলাম। তারপরে এসপি মানে অ্যাডিশনাল এসপি? নো, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এসডিপিও র্যাঙ্কে। হ্যাঁ, ও আচ্ছা। তারপরে আমি এসডিপিও হয়ে কল্যাণীতে গেলাম। ওর পরে আমি জলপাইগুড়িতে অ্যাডিশনাল এসপি হয়ে গেলাম। 4 বছর অ্যাডিশনাল এসপি থাকলাম, 4 বছর 2 মাস। ওর মধ্যেই 7 মাস আমি ইউএন মিশন মোজাম্বিকে হয়েছিল, ইউএন অপারেশন। আচ্ছা। ওখানে ছিলাম। পরে এসে আবার জলপাইগুড়ি জেলায় চার্জ পোস্টিং পাওয়ার পরে আমি এসআরপি শিলিগুড়ি থাকলাম 3-4 মাস। ওর পরে এসপি পুরুলিয়া, তারপরে সিবিআইতে চলে গেলাম। আচ্ছা, এই যে এসপি পুরুলিয়া ছিলেন, আপনার ওখানে জয়েন করার আগেই তো পুরুলিয়া আর্মস ড্রপিংয়ের কেস হয়েছিল। ডিসেম্বর মাসে হয়েছিল, ডিসেম্বর 1995 সালে হয়েছিল। আমি ফেব্রুয়ারি মাসে জয়েন করেছিলাম। আচ্ছা, তার মানে তো একদম গরম অবস্থায় আপনি জয়েন করেছিলেন। হ্যাঁ, গরম অবস্থা ছিল, কারণ কি তখন ইলেকশন হওয়ার ছিল। আচ্ছা। 96তে যে ইলেকশন হলো, হ্যাঁ, ওটা ছিল। আচ্ছা। তো সরকার কিংবা সব জায়গায় একটা ধারণা ছিল কি যে এই অস্ত্র যেগুলো ছিল এখনও রিকভার হয়নি, ওটা যদি ইউজ হয়ে যায় তাহলে এটা খুব খারাপ হবে ইলেকশন পিরিয়ডে। কোনোদিন শুনেছেন তারপরে যে কোনো জায়গায় ব্যবহার হয়েছে পুরুলিয়ার অস্ত্র? না, ব্যবহার হয়েছে সেরকম শুনিনি, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে তো হয়নি। আচ্ছা। কিন্তু আমার একটা ইনফরমেশন আছে কি যে অস্ত্র বর্ষণে যে অস্ত্র ছিল ওর মধ্যে 2টা AK-47 রাইফেল খাগড়িয়াতে পাওয়া গেছিল। আচ্ছা। বিহারে। হ্যাঁ। খাগড়িয়াতে একটা এনকাউন্টার হয়েছিল, 2জন ক্রিমিনাল মারা গিয়েছিল। ওদের কাছ থেকে 2টা AK-47 রাইফেল রিকভার হয়েছিল। তখন খাগড়িয়া থেকে আমি টিম পাঠিয়ে ওয়েপনের নাম্বারগুলো জোগাড় করেছিলাম। ওই নাম্বারটা এই লটের সঙ্গে ম্যাচ করছিল। আচ্ছা। তো এটা কিভাবে পৌঁছেছে ওদের হাতে সেটা বলতে পারবো না। ঠিক ঠিক। আচ্ছা, এই যে তারপর সিবিআইতে গেলেন, সিবিআইতে গিয়ে কি দেখলেন? পার্থক্যটা কি? মানে আমাদের এখানকার পুলিশ, সিবিআই, এই যে সব যে কোনো মামলাতে যে কোনো ঘটনা ঘটলেই সবাই বলে সিবিআইয়ের কাছে নাকি আসল তদন্ত পাওয়া যায়, আসল নাকি রেজাল্ট পাওয়া যায়। সিবিআইতে গিয়ে কী দেখলেন? দেখুন, সিবিআই হচ্ছে একটা স্পেশালাইজড অর্গানাইজেশন। ওদের কাজই হচ্ছে তদন্ত করা। তো ওদের কার্যপদ্ধতিটা একটু অন্যরকম আছে, বেশি পার্টিসিপেশন আছে সিনিয়র অফিসারদের। আমাদের একজন সিবিআই ডাইরেক্টর বলতেন কি তোমরা পার্টিসিপেটিভ সুপারভিশন করো, মানে শুধু সুপারভিশন করবে না, ইনভেস্টিগেশনের পার্ট হয়ে যাও। আচ্ছা। তো সিবিআইতে পার্টিসিপেটিভ সুপারভিশন সম্ভব ছিল, যেটা জেলা পুলিশের সম্ভব হবে না, কারণ কি এসপি কাছে নানা ধরনের কাজ থাকে, এসপির পক্ষে ওটা সব কিছু করা সম্ভব না। সেই জন্য ইনভেস্টিগেশন অনেক সময় নেগলেক্টেড হয়ে যায়। ঠিক। কিন্তু সিবিআইতে তো একটাই কাজ, ইনভেস্টিগেশন করা। ল অ্যান্ড অর্ডার বা অন্যান্য না, ওরকম তো কিছু নেই, ল অ্যান্ড অর্ডার তো কিছু নেই। ফলে সিবিআইয়ের পক্ষে অনেক সুবিধা, সিবিআই পক্ষে অনেক সুবিধা আছে। তারপরে সিবিআইতে খুব ভালো ভালো অফিসার ছিল, ইভেন স্টেট পুলিশ থেকে যার অফিসাররা যে ডেপুটেশনে ছিল খুব দক্ষ ছিল ওরা। আচ্ছা। তো ফলে ইনভেস্টিগেশনটা খুব ভালো হতো। হ্যাঁ, ইনভেস্টিগেশন ভালো হতো, থরো ইনভেস্টিগেশন হতো, সুপারভিশন সিনিয়র অফিসারদের বেশি থাকতো। আচ্ছা, আপনি সিবিআইতে থাকাকালীন উত্তরপ্রদেশে নাকি একটা ঘটনা ঘটেছিল যেখানে নাকি আগের মুখ্যমন্ত্রী মায়াবতীকে আপনি জেরা করেছিলেন। হ্যাঁ, জেরা করেছিলাম। 2টা কেস ছিল, একটা তাজ করিডোর কেস ছিল আর একটা ওনার ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস ছিল। আচ্ছা। তো 2টা কেসে আমি ওনাকে এক্সামিন করেছিলাম, ওনার স্টেটমেন্ট নিয়েছিলাম। আচ্ছা, ওখানে সেই সময় নাকি মানে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল এই মায়াবতীকে জিজ্ঞাসাবাদ করা, এবং বিভিন্ন জায়গা থেকে সিবিআই একের পর এক হাতি, ওদের যে রাজনৈতিক যে একটা করা হয়, বিভিন্ন জায়গায় হাতি লাগানো হয়েছিল, হাতির মূর্তি লাগানো হয়েছিল, সেগুলো নাকি বাজেয়াপ্ত করা হয়েছিল, তোলানি। না না, সেটা ঠিক না। আচ্ছা। হাতির মূর্তিগুলো পরে হয়েছে,
আচ্ছা, মায়াবতী যখন আবার মুখ্যমন্ত্রী হয়ে আসলেন তখন এটা হয়েছিল। এই যে জিজ্ঞাসাবাদ করছিলেন মুখ্যমন্ত্রীকে, একজনকে জিজ্ঞাসা মানে তার আগে জিজ্ঞাসাবাদ করছেন, তখন এত বড় একজন নেত্রীকে অসুবিধা হয়নি কোনো? না, কোনো অসুবিধা হয়নি। দেখুন, সিবিআইতে যখন কোনো উইটনেসকে কিংবা কোনো অ্যাকিউজডকে জিজ্ঞাসা করা হয়, ওনাকে কি হিসেবে জিজ্ঞেস করেছিলেন? উইটনেস না অ্যাকিউজড? অ্যাকিউজড তো। অ্যাকিউজড, হ্যাঁ। উনি তখন তো অ্যাকিউজ ছিলেন, ঠিক। তো অ্যাকিউজড হিসাবেই করেছিলাম। কিন্তু ওখানে খুব সম্মান দিয়েই জেরা করা হয়। আর আমি বলবো মায়াবতী যে উত্তর দিয়েছিলেন, যেভাবে উনি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যেরকম সম্মুখীন হয়েছিলেন, খুব অত্যন্ত ভদ্রভাবে হয়েছিলেন। যা আমরা জানতে চাইলাম উনি দিলেন উত্তর। কিছু জিনিসের উনি উত্তর দিতে পারলেন না, তো উনি দিলেন না। পারলেন না, না দিলেন না? দিলেন না, এটাও বলতে পারলেন দিলেন না। হ্যাঁ, সেই। কিংবা ওনার কাছে তখন ওই জিনিসের ইনফরমেশন ছিল না, এটাও হতে পারে। আচ্ছা, তো তারপরে তাতে কোনো রাজনৈতিক চাপ বা কোনো কিছু, কোনো রকম অর্ডার যে কীভাবে কী জিজ্ঞেস করতে হবে, জানতে হবে, এরকম কোনো কিছু থাকে? না, সেরকম কিছু থাকে না। আমরা আগে একবার নিজেদের মধ্যে বিমর্শ করেছিলাম হ্যাঁ। কি কোন কোন জিনিস আমাদের জানতে হবে, সেটা আমরা কোয়েশ্চেনার তৈরি রেখেছিলাম। আমরা সেই হিসাবে প্রশ্ন করলাম। কিছু সাপ্লিমেন্টারি যদি প্রশ্ন ছিল সেটাও আমরা জিজ্ঞাসা করলাম। মানে যে কোনো এই ধরনের, ধরুন বড় পলিটিশিয়ান বা বড় ক্রিমিনাল বা বড় কোনো লোক মুখ, তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে এরকম আগের থেকে আপনাদের প্রিপারেশন নিতে হয়? প্রিপারেশন নিতে হয়। তাছাড়া আমার আগেও অনুভব ছিল। আগেও আমি যখন এসপি সিবিআই কলকাতা ছিলাম তখনও আমি রাজনৈতিক লোককে স্টেটমেন্ট নিয়েছি। কার নামটা বাদ দিন। আমি কলকাতা বলে বাদ দিচ্ছি? না না, কলকাতায় বাদ দেওয়া। সেটাও কি অ্যাকিউজড হিসেবে নাকি? সেটাও অ্যাকিউজড হিসেবে? অ্যাকিউজড হিসাবে, উইটনেস হিসাবে দুটাই বলতে পারেন। আচ্ছা। যেমন আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সন্তোষ মোহন দেব, হ্যাঁ, একটা কেসে ওনার আমি স্টেটমেন্ট নিয়েছিলাম। আচ্ছা। নর বাহাদুর ভণ্ডারী ছিলেন, আচ্ছা, সিকিমের মুখ্যমন্ত্রী, পূর্ব মুখ্যমন্ত্রী, ওনার স্টেটমেন্ট নিয়েছিলাম। তার মানে তো আপনি বিখ্যাত লোকেদের সব জিজ্ঞাসাবাদ জেরা করছেন, তো তাতে মানে নিজের ব্যক্তিগতভাবে কি মনে হয়েছে, যেগুলো কতটা কঠিন? না, কিছু কঠিন না, পার্ট অফ ইনভেস্টিগেশন। তদন্ত করতে গেলে তো যে কোনো মানুষকে জিজ্ঞাসা করাই যেতে পারে। এই যে জিজ্ঞাসাবাদ, ধরুন অ্যাকিউজডদের জিজ্ঞাসা, এদের পালস কীরকম দেখতেন? এরা যখন কোশ্চেনের মুখোমুখি হতো আপনার মতো, আপনি তো বেশ আটগাট বেঁধেই কোশ্চেন করবেন, আপনি তো ইজি কোশ্চেন নিশ্চয়ই করবেন না, তো তখন তারা কতটা ভয় পেত বা কি তাদের মধ্যে টেনশন দেখেছেন? টেনশন আমি বলবো না, কিন্তু ওরা উত্তর দিত, উত্তর দেওয়ার বাধ্যতা ছিল। ও আচ্ছা, মানে চাপে না। তাহলে একটা তদন্ত হচ্ছে, যা প্রশ্ন করা হবে উত্তর তো দিতেই হবে। উত্তর তো দিতে হবে। আচ্ছা। উইটনেসের কিংবা অ্যাকিউজডের একটা রাইট আছে। হ্যাঁ, কেউ বলতে পারে কি আমি এই প্রশ্নের উত্তর দেব না। ঠিক। এটাও আইনসম্মত আছে। ঠিক। আপনি কোনো লোককে বলতে পারেন না কি এটা আপনাকে উত্তর দিতেই হবে। তাহলে আপনি যে বলছেন উত্তর দিতেই হবে, বুঝতেই পারছে না, ওটা বলা যাবে কোনো দিন, এটা হবে না অফিশিয়ালি, আপনি বলবেন অফিশিয়ালি না, কোনোভাবেই। আচ্ছা। আইনগতভাবে কোনো অ্যাকিউজডকে ফোর্স করা যেতে পারে না একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। আচ্ছা। ও রিফিউজ করতে পারে কি আমি এই প্রশ্নের উত্তর দেব না। না, অনেক সময় তো এরকম হয়, পুলিশের কাছে বা সিবিআইয়ের কাছে উত্তর দিলেন, পরে কোর্টে গিয়ে বললেন ওটা জোর করে নেওয়া হয়েছে। সেটা আলাদা ব্যাপার, সেটা তো অ্যাকিউজড করতেই পারে। ঠিক। এইরকম যখন প্রশ্ন বা এরকম মুখোমুখি হয়েছেন ক্রিমিনালদের, কখনো কোনো ক্রিমিনালকে একটু মারধর করতে হয়েছে বা বকাঝকা দিতে হয়েছে? মারধর করাই তো বেআইনি, মারধর করার দরকার নেই। আচ্ছা, সব পুলিশ অফিসার এই কথাটা বলেন কেন? আমি আপনাকে বলছি, যদি আপনার কাছে সঠিক পূর্ব সূচনা থাকে, আপনার কাছে ইনফরমেশন থাকে, আপনি জানেন কি অ্যাকিউজড কীরকম উত্তর দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, ওর জন্য আপনাকে মেটেরিয়াল রেডি রাখতে হবে। আচ্ছা। সেই জন্য আপনাকে একটা অ্যাকিউজডকে এক্সামিন করার আগে ভালোভাবে নিজেকে তৈরি করতে হবে। তারপর সিবিআই থেকে ফেরত এলেন আবার ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ, সিবিআই থেকে ফেরত আসলাম। 8.5 বছর সিবিআইতে ছিলাম, তারপরে ফেরত আসলাম। ফেরত আসার পরে সিআইডিতে ছিলাম 4.5 বছর অ্যাজ এ স্পেশাল আইজি অ্যান্ড আইজি 2 ছিলাম, স্পেশাল আইজি সিআইডি ছিলাম, আইজি 2 ছিলাম, আইজি 1 ছিলাম। আপনারা শুনছেন কেস ডায়েরি, এক্ষুনি ফিরছি আবার। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।
এই যে ফেরত এলেন, সিআইডিতে জয়েন করলেন, সিআইডিতে জয়েন করার সময় সেই সময় একের পর এক ঘটনা আমাদের রাজ্যে, সেই সময় সিআইডিতে আপনি থাকাকালীন সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমি লালগড় প্রসঙ্গেই আসি। লালগড় প্রসঙ্গে যদি বলি, তেলেগু দীপকের গ্রেপ্তার হওয়া বা ধরুন শিলদা ক্যাম্পে অ্যাটাক, এই ঘটনাগুলোর তো কেস ডায়েরি তৈরি করা বা তদন্ত করা এগুলো তো আপনার নেতৃত্বেই হতো আর কি। মানে সেই অন্যান্য পুলিশ অফিসাররা ছিলেন, তারা করতেন এবং আপনি আপনার গাইডেন্সে হতো। তো তেলেগু দীপককে ধরাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তেলুগু দীপক একটা বড় মাপের নেতা ছিল। আচ্ছা। কয়েক বছর ধরে পালাতক ছিল। আমার মনে হয় না কি কোনোদিন আগে পুলিশেও ধরা পড়েছে। মানে সারা ভারতের পুলিশ ওকে খুঁজেও ধরতে পারেনি? অন্ধ্রপ্রদেশ পুলিশ ওর জন্য রিওয়ার্ড দিয়েছিল। আচ্ছা। 10 লাখ কি 7 লাখ মানে আইদার 7 or 10 লাখ ওটা রিওয়ার্ড ছিল ওর নামে। পরে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির অফিসাররা ও রিওয়ার্ড পেল। আচ্ছা। শুনেছি নাকি আপনার মানে অন্যান্য যারা কর্মী তারা আর কি ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ওকে ফলো করে করে শেষ পর্যন্ত ধরেছিলেন? হ্যাঁ, আপনি বলতে পারেন সেরকম ছিল। অনেক দিন ধরে আমাদের রাডারে ছিল, আমরা চেষ্টা করছিলাম। কিন্তু সিপিআই মাওয়িস্ট খুব সিক্রেটিভ অর্গানাইজেশন। ওরা সহজে ফোনে কথা বলে না, লোকের সঙ্গে সহজে দেখা করে না বিশ্বস্ত লোক ছাড়া। ওদের কমিউনিকেশন যে কোনো লোকের মাধ্যমে পাঠানো হয় না। কিছু সিলেক্টেড ওদের কুরিয়ার থাকে, ওদের দ্বারাই পাঠানো হয়। তো একটু ডিফিকাল্টি থাকে ওর মধ্যে, কঠিন ছিল, কিন্তু আমরা কোনোভাবে ধরতে পেরেছিলাম। এই লালগড় মুভমেন্ট শুরু হয়েছিল, তারপরে বেশ বছর দুয়েক অন্তত বিভিন্নভাবে চলতে থাকে। সেই সময় সিআইডির একদম শীর্ষ পদে, অন্যতম শীর্ষ পদে থাকাকালীন আপনার কি মনে হয়েছে এই আন্দোলনটা ওখানে কতটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল, না কি হয়েছিল, মানে কেন এই আন্দোলনটা ওখানে দানা বাঁধলো? দেখুন, লালগড়ে যে আপনার সিপিআই মাওয়িস্টদের যে কার্যকলাপ হলো, এটা কোনো নতুন হঠাৎ হয়ে যায়নি। আচ্ছা। এর প্রস্তুতি অনেক দিন ধরে চলছিল। আমি যখন 1996 থেকে 98 এসপি পুরুলিয়া ছিলাম, তখনও জঙ্গল মহলে তখন ওই এমসিসি ছিল, এমসিসির অ্যাক্টিভিটি ছিল। ওদের পোস্টারও পড়তো বর্ধমান, বেলপাহাড়ি এইসব এলাকায়, ইলেকশন বয়কট নিয়ে, এইসব নিয়ে। তো ওদের একটা ওখানে প্রস্তুতি ছিল। ঠিক। ইন কোর্স অফ টাইম আস্তে আস্তে ওটা বেড়ে যায়। ওর পরিণতি হলো আপনার লালগড় আন্দোলনে। এই যত এগুলো মিলিটেন্ট অ্যাক্টিভিটি হয়, ওর মধ্যে আপনি দেখবেন অনেক লোক জুড়ে যায়। সবাই স্বতঃস্ফূর্তভাবে জুড়ে যাচ্ছে সেটাও হবে না। আচ্ছা। স্বতঃস্ফূর্তভাবে অনেক লোক জড়িয়ে পড়ে। অনেকগুলো ওর কারণ আছে। সোশিও ইকোনমিক রিজন হতে পারে, সামাজিক অর্থনৈতিক অবস্থা ওর জন্য হতে পারে, আন্ডার ডেভেলপমেন্ট অফ দ্য প্লেস, লোকের যে কষ্ট আছে ওর জন্যও জুড়ে। তাছাড়া একটা যে সবচেয়ে বড় জিনিস আছে, যখন এরকম মিলিটেন্ট অ্যাক্টিভিটি হয় তখন মানুষের কাছে অপশন দুটাই থাকে। আচ্ছা। আইদার তুমি জয়েন করো কিংবা তুমি কষ্টে থাকো। দিস ক্যান লিড টু এনিথিং। মারধর হতে পারে, প্রাণহানি হতে পারে। আজ আমাদের বক্তব্য এ পর্যন্তই থাকলো। শুনলাম অনেক কিছু, আরও বেশ কিছু কথা জানবো আগামীকাল। নতুন এবং উন্নত সফেদ, এতে আছে স্মার্ট সায়েন্সের শক্তি। স্মার্ট সায়েন্সের শক্তি মানে দাগ দূর করে, জামা কাপড়কে রাখে সুগন্ধময়।